This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ। সকলকে স্বাগত সংবাদ শিরোনামের পর্দায়, সঙ্গে আমি আছি শ্রেয়া। শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন জেলা শিরোনাম নিয়ে। জলপাইগুড়ির নাগেশ্বরী চা বাগানে পিএফ এর টাকা ৯৬ ও অন্যান্য অভিযোগে চা শ্রমিকদের গেট মিটিং। মালিক পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গ চা মজদুর সমিতি। কোচবিহারের শীতলকুচি বেহাল রাস্তার প্রতিবাদে অভিনব বিক্ষোভ। কাদা রাস্তায় ধানের চাষের চারা রোপণ করে দ্রুত সংস্করণের দাবি জানালেন গ্রামবাসীরা। পঞ্চায়েতের আশ্বাস এখন 290 নম্বর বুথের পঞ্চায়েত। আমি এই মোটামুটি বর্ষাকাল তো আসে নাই, একটু ট্রাক্টর দেওয়ার পরে ওখানে কাদা হয়ে গেছে। আমি কালকে গ্রামবাসীর সাথে কথা বলছি, কয়েক ট্রাক মাটি দাও, আমি পয়সা দেবো, কিন্তু বৃষ্টির কারণে ট্রাক্টর আজকে পাইনি। হইলে মোটামুটি আজকালের মধ্যে ট্রাক্টর দিয়ে ওখানে কিছু বালা ফেলে দিয়ে আপাতত যাতায়াতটা করবো। গোড়ায় রাস্তা ভালো আছে, ওখানে বাড়ির পাশে কিছু কাদা হয়ে গেছে, ট্রাক্টর চলে গেছে। ট্রাক্টরও যে ধানের ট্রাক্টর যায়, জমি চাষার ট্রাক্টর যায়, এই কারণেই মোটামুটি একটু গাড্ডা হয়ে গেছে। কালকে আমাকে ফোন করছিল, কালকে আমি গ্রামবাসীর সাথে কথা কয়ে গেছি, আজকে ট্রাক্টরের সাথে কথা বলছি। ট্রাক্টর যদি আকাশ খারাপ না হয়তো আজকে কিছু বালা ফেলে দিল, ওখানে 8-10 টরি বালা ফেলে দিল, রাস্তাটা ঠিক হয়েছে। এই মোটামুটি 8-10 হাত জায়গা গোটা রাস্তা পাকা রাস্তার জন্য আমরা মোটামুটি গোলকে পাঠাচ্ছি। আমার অঞ্চল ফান্ড থেকে টাকা নাই, অঞ্চল ফান্ড থেকে মোটামুটি তাও পাঠিয়ে দেওয়া হয়েছে। পদশ্রীর জন্য ওখানে পাঠিয়ে দেওয়া আছে। তালুঙ্গাসরে চৌকুটিতে রাস্তাটা পুকুর 1 কিলোমিটার, কিন্তু আকাশে দুর্যোগের জন্য মোটামুটি কাজ হইতেছে না। আশা করি বর্ষার পরে কাজ করি বলতে হবে। এনজিপি ট্যাক্সি স্ট্যান্ডে মে আই হেল্প ইউ নামে তোলাবাজির অভিযোগ। কাটমানি না দিলে মারধর করা হয়। প্রতিবাদে গাড়ি চালকরা বিক্ষোভ এবং থানায় অভিযোগ জানিয়েছেন। আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের যোগ। দাদা, আমার ইনোভা ক্রিস্টা গাড়ি আছে, কমার্শিয়াল গাড়ি। আমরা এনজিপির মেম্বার, এনজিপি ইউনিয়ন থেকেই আমরা গাড়ি চালাই। তাও আমাকে এনজিপিতে আগে তুমি যে ওই দিনকার ভাড়া গেছিলা তার কাটিং দাও। আমি আর আমার একটা বন্ধু কথা বলছিলাম, আমি বললাম কিসের কাটিং দিব আপনাকে? বলে না, তুমি ওই দিনকার ভাড়া গেলা 2টোর সময় গেল বলে 400 টাকা লাগবে, সকালে গেলে 100 লাগবে, আর রাত্রে গেলে 500 লাগবে বলে। আর আমি বললাম আমি টাকা দিতে পারবো না। তাতেই আমাকে জোর করে নিয়ে 6 জন মিলে এসে নিয়ে এইভাবে গলা টলা ছিলে দিল। গলায় চেন ছিল চাঁদির, ওইটাও চিন্তাই করে নিল। আর বলে বাটাম নিয়ে আসছিল। আমাদের ড্রাইভার বন্ধুগুলো আমাকে বাঁচাইছে, নাহলে আমাকে আজকে মাইরে ফেলে দিত। আর বলে যে তোমাকে আজকে তো বাইচে গেছো, তুমি পরে দেখো, তোমাকে একা হলে পরে মাইরে দিব, তোমার কোনো শুনবাই হবে না। আমরা সিন্ডিকেট রাজ চলে আমাদের এনজিপিতে। এর আগে গ্যাংটকের ড্রাইভারকে মারছিলাম, কি হলো? কিছু তো হলো না। এই করে আমাকে বলে নিয়ে তুইও যাবি ডায়েরি করতে, যা, এই করে নিয়ে আমাকে পাঠালো। এরা এনজিপিতে সিন্ডিকেট চালায়, লেখা আছে মে আই হেল্প ইউ, কিন্তু এটা আছে মে আই ফ্রড ইউ। নাম আমি 2 জনের জানি, যে এটা আমাকে মারতে আসছিল। 4 জন অজ্ঞাত ছিল, তাদের আমি নাম জানি না। একটা নাম হলো পপ্পু যাদব, আর একটা নামও পপ্পু, কিন্তু ও ডাক নাম হলো পপ্পু না কি নাম আমরা ওকে নাম জানি না। নাম জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, কিন্তু জানি না। ওরা 6 জন মিলে আসছিল মারতে, বাটাম নিয়ে আসছিল মারতে। যদি আমি গাড়ি নিয়ে না ভাবতাম, আমার গাড়িও ভেঙে দেবে বলছিল। থানায় আমি এফআইআর লেখালেখি হচ্ছে, এফআইআর লেখার লোক ছিল না, লেখে নিয়ে আমরা ডায়েরি দিচ্ছি এখন। আমি প্রশাসনের কাছে এটাই চাই যে আমাদের কমার্শিয়াল গাড়ি, আমরা ট্যাক্সও দিব, আমরা দালালকেও পয়সা দিব, তারপরে আমরা কিভাবে চলবো? আমরা 3 মাসে ট্যাক্স দিই গভর্নমেন্টকে, 5200 টাকা ট্যাক্স দিই কমার্শিয়াল গাড়ি ইনোভা ক্রিস্টার। তাহলে যদি আমি গভর্নমেন্টকেও ট্যাক্স দিব, আর একটা ভাড়া গেলে পরে দালালকেও দিব, তারপরে যদি এইভাবে আমরা পয়সা দিতেই থাকবো সবাইকে, তাহলে আমাদের কি বাঁচবে? বসিরহাটে ভারত বাংলাদেশ সীমান্তে সোনাই নদী থেকে পাচারের সময় 1,11,00,000 টাকা, হ্যাঁ 1,11,00,000 টাকা সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। বিএসএফ 2 পাচারকারীকে ধরেছে ইতিমধ্যেই, যারা অভিনব উপায়ে সোনা পাচারের চেষ্টা করছিল। চোখ রাখবো পরবর্তী খবরে। মেদিনীপুর পৌরসভার ফুটপাত দখল মুক্তির অভিযান। ফুটপাত দখলকারী ব্যবসায়ী জিনিস বাজেয়াপ্ত করে মুচলেখা দিয়ে ফেরত দেওয়া হলো। সাধারণত মানুষ হাঁটার জন্যই এই ব্যবস্থা, এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের মেদিনীপুর শহরে কেরানীতলা চক থেকে জজকোর্ট এই রাস্তার দুধারে আমরা ব্যাংক বাড়িয়ে রাস্তা বড় করেছি, মানুষের যাতায়াত এবং যারা ব্যবসা করছেন তারাও সহযোগিতা করেছেন।
যে ফুটপাত ছেড়ে তারা ব্যবসা করছেন, সরিয়েও নিয়েছেন সবাই প্রায়, কিন্তু দু একজন দেখা যাচ্ছে তারা এই ফুটপাতের উপরে রাস্তায় তারা যে কোনো ব্যবসায়, যেমন একজন আলমারি রিপেয়ার করেন, তার প্রায় অন্তত 30 থেকে 40টা আলমারি রাস্তার উপরে, ফুটপাতের উপরে। তো আমরা ওনাকে এর আগে বারবার বলেছি যে আপনি দয়া করে এখান থেকে ভেতরে করুন, মানুষকে অসুবিধা করে নয়, কেননা এই রাস্তা গুরুত্বপূর্ণ, বাড়ি, গাড়ি, বাস, এত পথচারী, পাশাপাশি লোকও কমপ্লেন করেছিল, কিন্তু উনি আমাদেরকে কথাও দিয়ে এসেছিলেন, তারপরে উনি আর শোনেননি। তাই আজকে আমরা অফিস থেকে আমাদের সেক্রেটারি দপ্তরের সিআইসি সুসময় মুখার্জি, মিতালি ব্যানার্জি, আমাদের পৌরসভার আধিকারিক শৈবালগিরি, আমরা এইগুলো সিজ করতে এসেছিলাম। তারপরে আমরা দেখলাম যে উনি সত্যি কথা দিয়েছেন যে কাল থেকে আর এখানে এই ফুটপাতের উপরে কোনো আলমারি রিপেয়ারের কাজ করবেন না। আমরা তাই আবার এগুলো ফেরত দিচ্ছি, উনি একটা লিখিতং দিয়েছেন। তো এইভাবে এই শহরটা আমাদের, এই রাস্তাটা আমাদের, এই ফুটপাত আমাদের, আমরা তো কাউকে উচ্ছেদ করছি না। আমরা বহু মানুষকে যারা ফুটপাতে আছেন তাদেরকে পুনর্বাসন দিয়েছি, তাদেরকে ছোট করতে বলেছি, সবাই সহযোগিতা করছেন। এই কেরানীতলা থেকে জজকোট এই রাস্তাটা কত ঘিঞ্জি ছিল, এখন সেটা কত বড় হয়েছে। সেই রাস্তাটা যদি আমরা দখল করে নিই তাহলে মানুষ, গাড়ি ঘোড়া, মানুষ যাতায়াত করবে কোনটা দিয়ে। তাই ওনাকে বললাম যে আপনি শহরের মানুষ, আপনি এটা আপনার ভেতরে করুন, আর পৌরসভা আপনার শত্রু নয়, মেদিনীপুরের মানুষ আপনার শত্রু নয়। আমরা চাই আপনি ব্যবসা করুন, কিন্তু আপনার জায়গাতে করুন, আমরা সেই জায়গায় কোনো বাধা দিচ্ছি না। আমরা যেখানে যেখানে চেষ্টা করছি, কিন্তু সবই তো করা সম্ভব হচ্ছে না। এখন অনেক রকম বাধা, প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে করতে হয়। তো যেখানে যেখানে দেখা যায় যে খুব অতিরিক্ত, সেগুলোকেই আমরা আস্তে আস্তে করে মানুষকে বুঝিয়ে সুঝিয়ে বলে যে আপনি ফুটপাতে করুন, কিন্তু একটু ছোট করুন। বাড়তে বাড়তে এমন জায়গায় রাস্তার উপরে, পেছনে তার দোকান আছে, ফুটপাতেরই দোকান, সেই দোকানের বাইরে আরো একটা দোকান, এই করে বাড়তে বাড়তে আমরা সেই জায়গাটাতে লক্ষ্য করছি, বলছি যে আপনারা ছোট করুন, পিছিয়ে করুন, মেদিনীপুরের মানুষকে যাতায়াত করতে সুযোগ করে দিন। চোখ রাখবো পরবর্তী খবরে। মেদিনীপুর পৌরসভার ফুটপাত দখল মুক্তির অভিযান। ফুটপাত দখলকারী ব্যবসায়ী জিনিস বাজেয়াপ্ত করে মুচলেখা দিয়ে ফেরত দেওয়া হলো। সাধারণত মানুষ হাঁটার জন্যই এই ব্যবস্থা, এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দিনীপুরে মেসের ঘর থেকে এম এর প্রথম বর্ষের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত স্নেহা আদকের বাড়ি পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। শুক্রবার রাতে পরিবারে ফোন না ধরায় মেস কর্তৃপক্ষের সহায়তায় দরজা ভেঙে স্নেহার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। অস্বাভাবিক মৃত্যুর কারণ খতিয়ে দেখছে এখন কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাটা কি হয়েছে বলতে, মেয়েটি সিটি কলেজে পড়াশোনা করে, ফার্স্ট ইয়ারে এমএ পড়ে বলে শুনলাম। শনিবার, শুক্রবার, শনিবার হলে ম্যাক্সিমাম মেয়েরা সব বাড়ি চলে যায়, যেটা এখানে বাড়ির মালিকের কাছে শুনলাম বা ঘটনাটা। কিন্তু ওই মেয়েটি আজকে বাড়ি যায়নি, সেই রুমে বাকি সমস্ত বাড়ি চলে গেছে সব মেয়েরা। এবার এরা বাড়ির মালিক জিজ্ঞেস করেছে বা তুমি যাওনি কেন, না বললাম আমি আজকে যাব না। এবার যেমন থাকে সেভাবে আছে। সন্ধ্যা 6টা পর্যন্ত, 6:30 পর্যন্ত বারান্দায় আরো মেয়েরা যারা দেখেছে তারা দেখছে যে বারান্দায় ঘোরাঘুরি করছে। তারপর তার রুমে অলরেডি ঢুকেছে। ঢুকার পরে যেমন হয় পড়াশোনা করে, ভিতরে কি করছে না করছে কেউ তার দেখছে না। ওর বাড়ির থেকে যখন বাবা তার ফোন করেছে, ফোন দেখছে সুইচ অফ মেয়ের, তখন অলরেডি বাড়ির মালিকের সঙ্গে, মানে আমাদের রঞ্জন রানা যে তার স্ত্রীর সঙ্গে কথা বলছে, যেরকম আমার মেয়ে ফোন সুইচ অফ, দেখুন না কোথায় আছে। যথারীতি সে দেখছে রুম বন্ধ, ডাকাডাকি করছে, কোনো শব্দ পাচ্ছে না। তখন তারপর দরজা ভেঙে দেখছে অলরেডি হ্যান্ডিং অবস্থা আছে। বাড়ির লোককে খবর দিবে, বাড়ির লোক আসলো, আসার পরে তার বাবা আসার পরে অলরেডি পুলিশ বডিকে নিয়ে গেল। বাড়িটা পটাশপুর, সবং নয়, পটাশপুর, রাজপুর আওয়ালা, সবং আওয়ালা। পড়তো সিটি কলেজ, প্রথম বর্ষের এমএতে।
এটাকে কি বলবেন, মানে এটা কি এখন এটা তো আমরা কেউ কিছু বলতে পারবো না। তার মোবাইল নিয়ে গেছে, মোবাইলের মধ্যে দিয়ে কি পাবে সেখানে পেয়ে পুলিশ তার উদ্ধার করবে। চোখ রাখবো পরবর্তী খবরে। আসানসোলের ইএসআই হাসপাতালের নার্সিং কলেজের অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক জানান, রাজ্য সরকার ইএসআই হাসপাতালের ব্যাপক উন্নয়ন করেছে। প্রচুর ছাত্রী এখান থেকে নার্সিং পাশ করে বিভিন্ন স্থানে কাজ করছে। চোখ রাখবো শেষ প্রতিবেদনে। তৃণমূল কংগ্রেসের একাধিক জেলায় সাংগঠনিক রদবদল, কিন্তু তারই মাঝে বহাল থাকলো শ্রীরামপুর হুগলি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের অরিন্দম গুইনের পদ। বিগত বছরেও জেলা সভাপতি হিসেবে নিযুক্ত ছিলেন চাপদানির বিধায়ক অরিন্দম গুইন। একাধিক জায়গায় তৃণমূলের সাংগঠনিক রদবদল, কিন্তু হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার দায়িত্ব আবার একবার আপনাকেই রাখা হয়েছে। দল আস্থা রাখছে, কি বলবেন? দল আস্থা রেখেছে, আমাকে সেই কাজ করে দেখাতে হবে। বিগত দিনেও চেষ্টা করেছি যে মানুষের পাশে থাকার, দলকে শক্তিশালী করার, দলকে সংঘবদ্ধ করার। আমি ধন্যবাদ জানাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, ধন্যবাদ জানাই নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যারা আশীর্বাদ করেছে, যারা দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি, সেই চেষ্টা আমি সবসময় করব। বিগত লোকসভা নির্বাচনে আপনার দায়িত্বে থাকা দুটো সিটই কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়েছিল। আগামী বিধানসভা নির্বাচনেও কি একই ফল আশা রাখতে? দেখুন, আমার মনে হয় যে আমাদের লোকসভা নির্বাচনে যেটা কঠিন কাজ ছিল সেটা হচ্ছে হুগলির সিটকে ফিরিয়ে নিয়ে আসা। যেটা কথা দিয়েছিলাম আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে হুগলি আমরা পুনরুদ্ধার করব। চেষ্টা করেছি মুক্তর পর্যন্ত গিয়ে মিটিং করার, মানুষের সাথে যোগাযোগ করার। মানুষ সেই আস্থা ভরসা দলের প্রতি রেখেছে, তৃণমূল কংগ্রেসের প্রতি রেখেছে। মানুষ আশীর্বাদ করেছে, রচনা বন্দ্যোপাধ্যায় জিতেছে, হারিয়ে যাওয়া সিট আমরা পুনরুদ্ধার করেছি। এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জ আমরা জয় করেছি বলে আমার মানে ভীষণ ভালো লেগেছিল যে আমরা একটা কঠিন চ্যালেঞ্জকে আমরা জয় করে জিতে এসেছিলাম। আগামী বছর তো লোকসভা নির্বাচন, তো বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে তো আরো পরিস্থিতি কঠিন পরিস্থিতি পরিণত হতে চলেছে, সেই বিষয়ে কি পরিকল্পনা রয়েছে? পরিস্থিতি কঠিন কিছু না, পরিস্থিতিটা আমি বলি যে এই মুহূর্তে মানুষ বুঝে গেছে, মানুষ জানে যে বাংলার মানুষের ভরসা, বাংলার মানুষের পাশে থাকা, যে কথা বলেন, যিনি সবসময় বাংলার মানুষের কথা বলেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম তৃণমূল কংগ্রেস। কারণ বাংলার মানুষকে জব্দ করে যদি কোনো রাজনৈতিক দল ভাবে যে তারা ভোটে আসবে, ক্ষমতায় আসবে, তাহলে তাদের ভাবনাটা ভুল ভাবনা। কারণ আমরা দেখেছি 100 দিনের কাজের টাকা, বাংলার মানুষের খেটে খাওয়া মানুষের টাকা, যে দুটো টাকার জন্য, কষ্টার্জিত অর্থের জন্য তারা দিনের পর দিন অপেক্ষা করেছে, সেই টাকা দিল্লির সরকার দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি যে আমাদের খেটে খাওয়া মানুষের টাকা দিতে হবে, ফেরত দিতে হবে, সেটা আমরা দেয়নি। সবচেয়ে বড় কথা আবাস যোজনার টাকা, যে আবাস যোজনার টাকা মানুষের মাথার ছাদ, যেটা আমরা বলি রুটি কামড়া মকান, সেই মকান, মাথার ছাদ মানুষের যে দরকার, সেই মাথার ছাদ তারা দেয়নি। কি না পাঁচিল আছে বলে, ইট আছে বলে, এই আছে বলে, তাই যে কোনো তেন প্রকারেণ মানুষকে কষ্ট দিয়ে, বাংলার মানুষকে কষ্ট দিয়ে তাদের ট্যাক্সের টাকা, তাদের করের টাকা, যেটা পশ্চিম বাংলা থেকে তুলে নিয়ে যাচ্ছে, সেই টাকা তারা আটকে রেখেছে। কাজে মানুষকে যদিভাবে বাংলার মানুষকে জব্দ করে তারা ভোটে জিতবে, এটা তাদের ভুল ধারণা, তারা ভুল, তাহলে বাংলার মানুষকে তারা চেনে না। আরো আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।